একটা সম্পর্ক খুব ভালোভাবে শুরু হওয়ার পরেও একটা সার্টেন টাইমের পরে সেটা খুব বাজেভাবে এন্ডিং হতে পারে। আবার কোনো একটা সম্পর্ক খুব বাজেভাবে শুরু হওয়ার পরেও সেটার এন্ডিং খুব ভালোভাবে হতে পারে। সো ওয়ার ইজ দ্য সিক্রেট? আবার সেম ওয়েতে একটা মানুষ একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসে, সেই ভালোবাসাময় সংসার খুব বাজেভাবে এন্ডিং হইতে পারে। আবার প্রথম দিকে অতটা ভালোবাসা না থাকলেও, অতটা বোঝাপড়া না থাকলেও সময়ের সাথে সাথে একটা সংসার খুব ভালোভাবে এন্ডিং হতে পারে। সো ওয়ার ইজ দ্য রিয়েল সিক্রেট? একটা মানুষ, তার ক্যারেক্টার অসম্ভব খারাপ, কিন্তু তারপরও সে একটা ভালো মানুষের পাল্লায় পড়ে, একটা ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে তার জীবন পুরোপুরি ঘুরে যেতে পারে। সে পুরোপুরি লাইটের দিকে আসতে পারে, আলোর পথে আসতে পারে। আবার আরেকটা মানুষ সব দিকে ভালো থাকার পরেও একটা ভুল মানুষের চক্করে পড়ে আস্তে আস্তে অন্ধকার দিকে চলে যেতে পারে, পরকীয়ার দিকে চলে যেতে পারে। সো ওয়ার ইজ দ্য সিক্রেট? আজকে সেই সমস্ত দিকগুলো নিয়ে কথা বলবো, তুলে ধরার চেষ্টা করব সমাজের সেই সমস্ত কর্নারগুলো যেটা আনটাচড থাকে, যেগুলো নিয়ে কেউ কথা বলে না। প্লিজ ডোন্ট গেট মি রং, লেট মি এক্সপ্লেইন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? যেমন পরকীয়া হচ্ছে সংসার জীবনের, যদি আপনি অনেকগুলো সমস্যার কথা বলেন, এটা হচ্ছে অন্যতম প্রধান একটা সমস্যা। এটা সমস্যা বললে ভুল হবে, এটা হচ্ছে বিষ। সংসার জীবনের বিষ হচ্ছে পরকীয়া। ঠিক আছে? সো এই পরকীয়া জিনিসটা আমরা যখন শুনি যে কেউ পরকীয়া করছে, তখন সবার আগে আমাদের মাথায় যে থটটা আসে সেটা হচ্ছে যে ওর ক্যারেক্টার খারাপ। ক্যারেক্টার খারাপ, হ্যাঁ, এটা একটা পার্শিয়াল রিজন। কোনো কোনো মানুষের ক্যারেক্টার খারাপ থাকে, যেমন ধরেন কাজের বুয়া দেখলেও তার গায়ের উপরে ঝাঁপাই পড়বে। অফকোর্স এটা ক্যারেক্টারেরই সমস্যা। তো সেক্ষেত্রে ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট, কারণ কিছু কিছু মানুষ কিছু কিছু ফিচার্স নিয়ে পৃথিবীতে জন্মায়। আল্লাহ তাদেরকে এটা এটা তাদের জন্য এক ধরনের পানিশমেন্ট, যে কাজের বুয়া দেখলেও যদি তার গায়ের উপরে ঝাঁপাই পড়তে হয়। এই ধরনের ক্যারেক্টার লুজ যারা হয়, আই ডোন্ট নো তাদেরকে নিয়ে কি করার আছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আরেকটা শ্রেণী আছে যারা বিভিন্ন কারণে আস্তে আস্তে পরকীয়ার দিকে জড়ায়। আমরা আজকে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে? সো আপনার হাজব্যান্ড, আপনি যদি কারো ওয়াইফ হয়ে থাকেন, তো আপনার হাজব্যান্ড কেন পরকীয়ার দিকে যেতে পারে আস্তে আস্তে, আমরা আজকে সেই বিষয়টা প্রথমে আলোচনা করব, দেন আমরা ওয়াইফদের বিষয়টা আলোচনা করব। কিছু কিছু মেয়ে থাকে, they're nagging so much, they're complaining so much, they're yelling so much. So তারা পার্সোনাল স্পেস দিতে চায় না হাজব্যান্ডদেরকে। ধরেন কোথায় আছে সবসময় সন্দেহপ্রবণ, স্পেস না দেয়া, ইয়েলিং করা, কমপ্লেনিং করা, এই যে ফিচার্সগুলো, এগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে, সো দ্যার ইজ এ হিউজ চান্স যে আপনার হাজব্যান্ড আস্তে আস্তে পরকীয়ার দিকে যেতে পারে। হ্যাঁ, দেখেন, কোনো রিজন নাই একটা মানুষ পরকীয়ার দিকে যাবে, এটাকে ভ্যালিডেশনস দেওয়ার মতো কোনো অবস্থা নাই। বাট তারপরও কজ অ্যান্ড ইফেক্ট বলতে একটা কথা আছে পৃথিবীতে। সো একটা ওয়াইফ যখন ওভার গিভার হবে, ওভার এক্সপ্লেইনার হবে, সবসময় ক্লিঙ্গি হয়ে থাকবে। ক্লিঙ্গি মানে হচ্ছে লেগে লেগে ঘেসে ঘেসে থাকা, কোনো স্পেস না দেয়া পার্টনারকে। পার্টনার যদি তার বোনের সাথেও কথা বলে, ওটার মধ্যে গিয়েও ঢুকে যায়। পার্টনার যদি, মানে হাজব্যান্ড যদি তার মায়ের সাথে গিয়ে একটু শুয়ে থাকে, ওখানেও ফুসকি মারে। এই যে স্পেস না দেয়া, কোথায় আছো, ভিডিও কলে দেখাও, এই যে এই বিষয়গুলো যখন আপনি করতে থাকবেন, এবং ধরেন সারাদিন অফিস শেষে বাসায় আসলো, বাসায় এসে ব্যাগটা রাখতে পারে নাই, বসতে পারে নাই, দরজা আপনি খুলতে পারেন নাই, তার আগে আপনি ন্যাগিং শুরু করে দিয়েছেন, ইয়েলিং শুরু করে দিয়েছেন। সো মেন্টাল পিস কমপ্লিটলি যখন মিসিং থাকবে, আপনি যখন তার মেন্টাল পিসের সোর্স হইতে পারবেন না, তখন হিউজ চান্স যে আপনার হাজব্যান্ড পরকীয়ার দিকে চলে যাবে আস্তে আস্তে। এখন আবার সেম ওয়েতে ওয়াইফরা কেন পরকীয়ায় জড়ায়? কারণ কিছু কিছু হাজব্যান্ডের, তার ওয়াইফকে ডিভ্যালিউ করে, মূল্য দেয় না, কথা দ্বারা ওয়াইফকে মেরে ফেলে, অনেকবার ইনসাল্ট করে। এই যে বিষয়গুলা, সাথে ইমোশনালি অ্যাভেলেবল থাকে না। ওয়াইফের জ্বর হয়েছে, এসে যে একটু গালে বা একটু কপালে হাত দিয়ে বলবে যে তোমার জ্বর, তোমার আজকে শরীরটা ভালো নাই, রান্নায় আমি হেল্প করি বা আমি বাইরে থেকে খাবার আনি। এই যে ইমোশনাল অ্যাভেলেবিলিটি,
ইউ নিড টু ডু দ্যাট। আপনি যখন আপনার ওয়াইফের সাথে এই কাজগুলো করবেন না, আপনি দুপুরে তাকে কথা দিয়ে মেরে ফেলতেছেন, পসিবলি থাপ্পড় মারতেছেন, রাতে এসে আপনি তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চেষ্টা করতেছেন, এই যে যে ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি, এটা যখন আপনি দিনের পর দিন একটা ওয়াইফের সাথে করবেন, নট নেসেসারিলি সবাই, তবে এর ভিতর থেকে একটা বড় পার্সেন্টেজ পরকীয়ার দিকে ঝুঁকে যাইতে পারে। আপনাদেরকে একটা কথা বলি, পরকীয়া মানে কিন্তু কোনো মানুষ এই পৃথিবীতে পরকীয়াটা এইভাবে শুরু করে না যে আমি তাকে পছন্দ করছি, আমার বিয়ের বাইরে আমি অমুককে পছন্দ করছি এবং আমি তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে যাচ্ছি। ইটস নট লাইক দ্যাট। পরকীয়াটা শুরু হয় যে মানুষটাকে সে চুজ করে, সেই মানুষটা তার জন্য ইমোশনালি অ্যাভেলেবল থাকে, তার জন্য সেফ প্লেস থাকে যেখানে সে তার ইমোশনকে সেফলি এক্সপ্রেস করতে পারবে। বুঝতে পারছেন? এই জিনিসটা এভাবে করে কিন্তু মানে ইটস এ কমফোর্টেবল প্লেস, দ্যাট পারসন ইজ এ কমফোর্ট, যেখানে আপনি আপনার ইমোশনকে সেফলি এক্সপ্রেস করতে পারবেন। এভাবে করে শুরু হয় পরকীয়া। তো এরপরে যখন একসাথে মিশে তার সাথে কথা বলতে ভালো লাগে, যে কথা বাসায় বলা যায় না সেই কথা তার সাথে বলা যায়, সেফলি বলা যায়, কারণ সে জাজ করে না, সে ইমোশনালি অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, ওই যে বললাম কপালে হাত দিয়ে দেখে যে জ্বরটা আছে কিনা, ইমোশনালি অ্যাভেলেবল থাকে তার সাথে। এই যে বিষয়গুলো যখন হতে থাকে তখন একটা মানুষ আর একটা মানুষের উপরে, মানে সেই মানুষটার উপরে ইমোশনাল লেভেলে ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো ইমোশনাল, কারণ রিয়েল পার্টনারের সাথে তার ইমোশনাল গ্যাপ তৈরি হয় এবং নতুন যে মানুষটাকে সে চুজ করে, মানে এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রে, তার প্রতি ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয় এবং ইমোশনাল ডিপেন্ডেন্সি যখন তৈরি হয় তখন সে আস্তে আস্তে তার সাথে একটু মিশতে থাকে, একটু ঘুরতে থাকে, এভাবে করে আস্তে আস্তে করে তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। আপনারা যারা ভাবেন যে পরকীয়া যারা করে তারা প্রথম থেকে তারা ফিজিক্যাল ইন্টিমেসি দিয়ে শুরু করে, ব্যাপারটা কিন্তু তা না। ইটস এ ইমোশনাল অ্যাভেলেবিলিটি। ওই মানুষটা কমফোর্ট, যে কমফোর্টটা সে তার বাসায় পায় না। ঠিক আছে, ওই মানুষটা প্রচণ্ড স্পেস দেয়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে ওই মানুষটা আমাকে বুঝে, বেশি বুঝে। হোয়াট ডাজ ইট মিন বেশি বুঝে? কারণ হচ্ছে সে ইমোশনালি সে অ্যাভেলেবল, আপনি তার কাছে ইমোশনালি সিকিউরড, যে কোনো ইমোশন নির্দ্বিধায় উইদাউট এনি জাজমেন্ট আপনি তার কাছে এক্সপ্রেস করতে পারবেন। এইভাবে করে পরকীয়াটা শুরু হয়। ঠিক আছে, সো আপনারা যারা ভাবেন যে পরকীয়া মানেই ক্যারেক্টারের সমস্যা, হ্যাঁ, অ্যাট সাম পয়েন্ট ইট ইজ ট্রু, মানে এটা পার্শিয়ালি ট্রু, বাট পরকীয়ার আরও অনেকগুলো রিজন থাকে। হ্যাঁ, তবে সংসার জীবনে আমি মনে করি যে সংসার জীবনটাকে ইনট্যাক্ট রাখার জন্য, সংসার জীবনটাকে সুন্দর রাখার জন্য নিজেদের যে প্রবলেমগুলো, নিজেদের যে চাওয়া পাওয়াগুলো, এগুলোকে কমিউনিকেট করবেন, একজনের সাথে একজন অ্যাভেলেবেল থাকবেন, একজনের জন্য একজন। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে পার্টনার হয়তো অনেক কিছু বুঝতে না পারে, সেক্ষেত্রে আপনি উল্টা রিয়াকশন না দেখাইয়া লিড বাই এক্সাম্পল করবেন, করে করে শিখাবেন, করে করে দেখাবেন এবং থার্ড পার্টির এন্ট্রি দিবেন না। ঠিক আছে, থার্ড পার্টির এন্ট্রি দিবেন না। আমি এই জায়গাটা একটু মেনশন করতে চাই, রিসেন্টলি ইকরা আলবি যে দম্পতি, এদের যে একটা ঘটনা ট্র্যাজেডি হলো, সেখানে আমার একটা জিনিস একটু খটকা লেগেছে। আপনারা দেখবেন যে ইকরা তার লাইফের এভরিথিং তার ফ্রেন্ডসরা জানে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ হাজব্যান্ড ওয়াইফের একটা প্রাইভেট লাইফ, এটা প্রাইভেট থাকা উচিত। আমি আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করব, ইট ইজ সামথিং সো প্রাইভেট। এটা আমাদের দুজনের একান্ত সময় কাটানোর সময়, সেখানে অনেকগুলা মেয়ে নিয়ে হাহাহি করার কিছু নাই। আই এম সরি টু সে গাইস, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার ননস আমাকে কি বলেছে, আমার শাশুড়ি আমাকে কি বলেছে, দিস ইজ সামথিং রিয়েলি প্রাইভেট। এটা আমার বোনকেও আমার বলা উচিত না, এটা সেখানে তো বান্ধবীরা তো হচ্ছে পরে। সো এরকম কিছু কিছু জিনিস আমার ইনট্যাক্ট রাখা উচিত, সংসারের সুখ। দেখেন, আমার সাথে আমার হাজব্যান্ডের একটা কিছু হলো, এটা আমি আমার মাকে বললাম, আমার মা যেভাবে যে পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে এক্সপ্লেন করবে, সে আমার জন্য সেটা সত্য নাও হইতে পারে, সে তার চিন্তা ভাবনাকে ওটার ভিতরে ঢোকাবে, তাই না? তো আমি যখন এরকম আরো 5 জনকে বলবো, 5 জন এটা 5 ভাবে নিবে, 5 ভাবে আমাকে বুদ্ধি দিবে। সেই জন্য রুলস হচ্ছে সংসার জীবনের যে কোনো কিছু আপনারা ইনট্যাক্ট রাখবেন, নিজেদের মধ্যে ডিসকাস করবেন। যদি দেখেন যে না, একান্ত এটা ধরেন এই সমস্যাগুলোর কারণে আপনার সুইসাইডাল থট আসতেছে, আপনি মানে আপনার ডিস্ট্রাকটিভ থট আসতেছে, যে আপনার এভরিডে লাইফের কাজকর্ম ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে অফকোর্স প্রফেশনাল হেল্প নেবেন। বাট আমার কাছে মনে হয় যে আউটসাইডের মানুষকে 14 জনকে জানায় এই জিনিসটাকে ওয়ার্স করার মানে হয় না, কারণ 14 জনের মতো করে আপনাকে বুদ্ধি দিবে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার যে বোন, আপনি যখন আপনার সংসার লাইফের কোনো ঝামেলা তাকে জানাবেন, সে আপনার পক্ষ নিবে,
সে কিন্তু আপনার পার্টনারের পক্ষ নেবে না। আবার আপনার ননাসকে যখন আপনার হাজব্যান্ড জানাবে, আপনার ননাস কিন্তু আপনার হাজব্যান্ডের পক্ষ নেবে, আপনার পক্ষ নেবে না। দ্যাটস বেটার নট টু শেয়ার উইথ এনিবডি। এই জিনিসগুলোকে ইন্ট্যাক্ট রাখবেন, নিজেদের মধ্যে কমিউনিকেট করবেন, নিজেরা জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করবেন। ঠিক আছে, পরকীয়া একটা জিনিস যেটা আপনাকে প্রচুর স্পেস দিতে হবে পার্টনারকে। পার্টনারের সাথে যদি সব সময় লেগে ঘেসে থাকেন, এই যে ক্লিঙ্গিনেস, নোবডি লাইকস ক্লিঙ্গিনেস। ঠিক আছে, এই যে ক্লিঙ্গিনেস হওয়ার কারণে হয় কি, মানুষ একটা স্পেস পায় না। লং টার্ম পার্টনার যার সাথে আপনি 50, 60, 70 বছর থাকবেন, তার সাথে যদি সারাক্ষণ আপনি ক্যামেরা হয়ে তার দিকে তাকায় থাকেন, এটা তার জন্য সাফোকেটিং। ঠিক আছে, সো নিজেদের একটা লাইফ ক্রিয়েট করা জরুরি। হ্যাঁ, মেয়েরা যাদের নিজেদের কোনো লাইফ থাকবে না, যারা সব সময় পার্টনারের দিকে তাকিয়ে থাকবে যে কোথায় গেল, কি করলো, কোথায় কত টাকা দিল, কোন মেয়ের সাথে কথা বললো, এইসব পার্টনারদের টেন্ডেন্সি থাকে অনেক বেশি যে কমফোর্ট খোঁজা বাইরে। তার মানে হচ্ছে তাদের পরকীয়া জড়ানোর চান্সেস অনেক বেশি থাকে। আপনার পার্টনারকে নিয়ে অ্যাংজাইটি করার কিছু নাই। ইভেন সে যদি চলে যায়, কেউ যদি চলে যায়, আপনি তাকে ফেরাতে পারবেন না। তাই রুলস হচ্ছে যে আপনার নিজের পজিশনটাকে সিকিউর করা, ফিল সিকিউরড। ওকে, আপনি যদি সারাক্ষণ অ্যাংজাইটিতে থাকেন, আপনার পার্সোনালিটিতে ওনার ভালো লাগবে না। এবং লং টার্ম কাপল রিলেশনশিপের ক্ষেত্রে মেইন যে বিষয়টা, একজনের কোম্পানি একজনকে ভালো লাগতে হবে। একজনের কোম্পানি মানে কি, একজনের কোম্পানি ভালো লাগতে হলে আপনার পার্সোনালিটি সুন্দর হইতে হবে। আপনার পার্সোনালিটি যদি থাকে অ্যাংশাস টাইপ, যে কই গেল কি করলো, স্পেস দিবেন না, ভিডিও কলে দেখাও কই আছো, এই ধরনের ক্লিঙ্গি টাইপ, অ্যাংশাস টাইপ, এইসব টাইপের মেয়েরা সাধারণত পার্টনারের পরকীয়ার সম্মুখে বেশি পড়ে। ঠিক আছে, হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।